এপিসোডের শুরুতে আমরা দেখি জিন্নু সেই লাস্ট ডেমন নাইটের সাথে মারামারি করছে। জিন্নু নাইটের অ্যাটাকগুলো ডজ করে তার মুখ চেপে ধরে আর ড্যাগার দিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই নাইটটা বলে আমি স্যারেন্ডার করছি, আমাকে ছেড়ে দাও। এটা শুনে জিন্নু অবাক হয়ে যায় যে এটা তো একটা মেয়ের কণ্ঠ। মেয়েটা তার মাস্ক খুলে ফেলে আর বলে আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না। জিন্নু বলে তোমরাই তো আমাদের উপর অ্যাটাক করেছো আর এখন বলছো তোমাকে ছেড়ে দিতে, তোমার বাকি সাথীরাও তো মারা গিয়েছে। এটা শুনে মেয়েটা বলে একজন নাইটের দায়িত্ব হলো তাদের লর্ডকে সেফ রাখা, আমি বেঁচে থাকলে আমার লোকেরাও খুশি থাকবে। তো জিন্নু বলে ঠিক আছে আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই এই সুযোগে মেয়েটা আবার জিন্নুর উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু টাস্ক এসে তার প্রোটেকশন ব্যারিয়ার ইউজ করে মেয়েটার অ্যাটাক ব্লক করে দেয়। জিন্নু মেয়েটাকে বলে তুমি কি করতে চাচ্ছ। এবার মেয়েটা আরো বেশি ভয় পেয়ে যায় আর বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তো জিন্নু বলে ঠিক আছে, তাহলে আমাকে বলো আমি নেক্সট এন্ট্রি পারমিটটা কোথায় পাবো। উত্তরে মেয়েটা বলে নেক্সট এন্ট্রি পারমিটটা আমার ফ্যামিলির কাছে আছে, যেহেতু তুমি আমাকে মারোনি তাই আমি তোমাকে ওই পারমিটটা দিয়ে দিব, আর আমি বাকি আপার ফ্লোরের লোকেশনও জানি। তুমি যদি আমাকে গ্যারান্টি দাও যে তুমি আমাকে আর আমার ফ্যামিলিকে মারবে না, তাহলে আমি তোমাকে বাকি আপার ফ্লোরের লোকেশনও বলে দিব। এটা শুনে জিন্নু বলে তার মানে নেক্সট ফ্লোরের পারমিট তোমার ফ্যামিলির কাছে আছে। এখন বুঝলাম এত ডেমন মারার পরও কেন আমি পারমিটটা পাচ্ছি না। এবার জিন্নু ওই মেয়েটার একদম কাছে চলে আসে আর তার ভয়ঙ্কর অরা রিলিজ করে বলে আমি কি সত্যি সত্যি তোমাকে বিশ্বাস করতে পারি। জিন্নুকে দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে যায় আর বলে আমি তোমাকে কখনোই মিথ্যা বলবো না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তো জিন্নু বলে ঠিক আছে, তাহলে তুমি যদি আমাকে ওই পারমিটটা দিয়ে দাও তাহলে আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না, কিন্তু আমি জানতে চাই তোমরা আসলে কি। এরপর আমরা একটা সিটির সিন দেখতে পাই যেখানে একটা রেড অ্যান্ট মনস্টার অ্যাটাক করেছে। আমরা দেখি অ্যান্ট মনস্টারটা একটা মানুষকে খেয়ে ফেলছে। এরপর আমরা মেয়ে নাইটটাকে দেখি, সে জিন্নুকে বলে আমার নাম এসিল আর আমি রেডিরু ফ্যামিলির বড় মেয়ে। এটা শুনে জিন্নু মনে মনে বলে আমি এর কাছ থেকে সিস্টেমের ব্যাপারে আরো কিছু জানতে চাই, যেমনটা বারুকার কাছ থেকে আমি শুনেছিলাম। জিন্নু এসিলকে জিজ্ঞাসা করে তুমি কি মানুষকে মারার কোনো কমান্ড শুনতে পাও। উত্তরে এসিল বলে না, আমি তো অন্য একটা কমান্ড শুনতে পাই, আমরা আমাদের এই জায়গাটা প্রোটেক্ট করার কমান্ড শুনতে পাই। জিন্নু বলে কখন থেকে এই কমান্ডটা শুনতে পাচ্ছ। তো এসিল বলে যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকেই। এটা শুনে জিন্নু অবাক হয়ে যায়, সে এসিলকে জিজ্ঞাসা করে তোমরা এর আগে কোথায় ছিলে। উত্তরে এসিল বলে এর আগে আমরা ডেমন রিয়েলমে ছিলাম, কিন্তু হঠাৎই একদিন আমরা এখানে চলে এসেছি। জিন্নু জিজ্ঞাসা করে ডেমন রিয়েলমে তোমরা কি করছিলে। এবার এসিল কথা বলা শুরু করলে তার ভেতরে গ্লিচ হয়ে যায়। সে বলে আমরা একটা ওয়ারের প্রিপারেশন নিচ্ছিলাম। তো জিনু বলে তোমরা কার সাথে ওয়ার করার জন্য প্রিপারেশন নিচ্ছিলে। উত্তরে এসিল বলে আমরা এমন একজনের সাথে ওয়ার করতে যাচ্ছি যার সাথে মারামারি করার জন্য আমাদের সব ডেমনদের একত্রিত হতে হবে। এসিল আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সে বলে পারমিটেড অ্যামাউন্ট অফ ইনফরমেশন দেওয়া হয়ে গিয়েছে আর এই কনভারসেশনটা এখানেই শেষ হচ্ছে। এটা বলেই এসিল অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু মাটিতে পড়ার আগেই জিনু তাকে ধরে ফেলে। জিনু বলে মনে হয় আমি এর থেকে আর বেশি ইনফরমেশন পাবো না। এরপর আমরা হেডকোয়ার্টারের সিন দেখতে পাই যেখানে জিনচুল সবাইকে সেই অ্যান্ট মনস্টারের ব্যাপারে বলছে। সে বলে এই অ্যান্ট মনস্টারটাকে জাপানের বর্ডারের কাছের একটা আইল্যান্ডে দেখা গিয়েছে। তারা মনস্টারটাকে মারতে পারলেও মনস্টারটা 294 সিভিলিয়ানসদের বাজেভাবে মেরেছে আর 108 জন হান্টারদের পাঠানো হয়েছিল ওই মনস্টারটাকে মারার জন্য। তাদের ভেতর থেকে 4 জন ই র্যাঙ্ক, একজন সি র্যাঙ্ক আর একজন বি র্যাঙ্কের হান্টার মারা গিয়েছে। এটা শুনে গোগানহি অনেক শকড হয়ে যায় আর বলে একটা রেড অ্যান্ট মনস্টার একাই এত কিছু করে দিল। এটা শুনে জিনচুল বলে পরে একজন এ র্যাঙ্ক হান্টার সেখানে চলে এসেছিল আর সে ওই মনস্টারটাকে মেরে ফেলেছে, তার মানে ওই মনস্টারটা একজন এ র্যাঙ্ক হান্টারের মতো পাওয়ারফুল ছিল। এবার গোগানহি বলে এই অ্যাটাকটা জেজু আইল্যান্ডের থেকে 120 কিলোমিটার দূরে হয়েছে। যদি এই অ্যান্টরা আরো বেশি ওড়া শিখে যায় তাহলে তারা মেইনল্যান্ডে ঢুকে পড়বে। এখনই জাপানে কন্ট্যাক্ট করে একটা জয়েন্ট অপারেশনের অর্গানাইজ করো আর আশেপাশের দেশে কন্ট্যাক্ট করে তাদের সতর্ক থাকতে বলো। আমাদের কাছে নষ্ট করার মতো একটুও সময় নেই, আমি আর কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে চাচ্ছি। আমি জেজু আইল্যান্ডের উপর আমাদের 4th রেড মিশনের অ্যানাউন্স করছি। এর পরের সিনে আমরা দেখি টাস্ক এসিলকে নিয়ে যাচ্ছে। এসিল জিনমোর কাছে মাফ চেয়ে বলে আমি জানি না কেন আমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেলাম। জিনু বলে কোনো ব্যাপার না, তুমি ঠিক আছো তো। তো এসিল বলে হ্যাঁ আমি ঠিক আছি। জিনু জিজ্ঞাসা করে আমরা কখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। এসিল তাদের সামনে থাকা একটা ক্যাসেল দেখিয়ে বলে এটা হলো তাদের রেডেরু ফ্যামিলির ক্যাসেল, এখানেই তোমাদের এন্ট্রি পারমিট পাওয়া যাবে। এরপর আমরা দেখি জিনু ক্যাসেলের ভেতর চলে এসেছে। জিনুকে দেখে এসিলের বাবা অনেক ভয় পেয়ে যায় আর এসিলকে বলে তুমি কাকে নিয়ে এসেছো এখানে, তুমি কি দেখতে পাচ্ছ না এর শ্যাডোর ভেতরে কি পরিমাণ সোলজার্স আটকা পড়ে আছে। এসিলের বাবার কথা শুনে জিনু অবাক হয়ে যায় যে এটা সে কিভাবে দেখলো। এসিলের বাবা জিনুকে বলে আমার মনে হয় তুমি আমার মেয়েকে ব্রেন ওয়াশ করেছো, তুমি আমাদের ক্যাসেলে অ্যাটাক করতে এসেছো তাই না, আমি এমনটা হতে দিব না। এটা
এটা বলে এসিলের বাবা তার সব সোলজার্সদের পাঠিয়ে দেয় জিনুর উপর অ্যাটাক করার জন্য। কিন্তু তখনই এসিল তার বাবাকে থেমে যেতে বলে, আর জিনুও বলে যে সে আর এসিল একটা ডিল করেছে যে তারা যদি জিনুকে নেক্সট গেটের এন্ট্রি পারমিটটা দিয়ে দেয় তাহলে সে কারো কোনো ক্ষতি করবে না। এসিলের বাবা রিয়েলাইজ করে যে জিনু তাদের কি পরিমাণ ডেমনদের মেরে ফেলেছে। সে এটা বুঝে যায় যে তারা জিনুকে কিছুই করতে পারবে না। এজন্য সে জিনুকে নেক্সট গেটের এন্ট্রি পারমিটটা দিয়ে দেয় আর বলে, তুমি তোমার এন্ট্রি পারমিট পেয়ে গিয়েছো না, তো এখন এখান থেকে চলে যাও। এবার জিনু এসিলের কাঁধে হাত রেখে বলে, এই মেয়েটাকে আমার দরকার, আমি একে আমার সাথে নিয়ে যাচ্ছি। এটা শুনে এসিলের বাবা অনেক রেগে যায় আর এসিল তো লজ্জা পেয়ে যায়। জিনু তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক করে দিয়ে বলে, আমি এসিলকে নিয়ে যাচ্ছি কারণ এসিল আমাকে আপার ফ্লোরের রাস্তা দেখাতে চেয়েছিল, পরে আমি এসিলকে ছেড়ে দিব আর আমি গ্যারান্টি দিচ্ছি এসিলকে আমি সেফ রাখবো। এটা শুনে এসিলের বাবা রাজি হয়ে যায়। জিনু এসিলকে বলে, আমি কিন্তু তোমার উপর নির্ভর হচ্ছি, ঠিক আছে? এটা শুনে এসিল লজ্জা পেয়ে যায় আর বলে আচ্ছা। এর পরের সিনে আমরা দেখি জাপানে অনেকগুলো সায়েন্টিস্টরা মিলে ওই রেড অ্যান্টের উপর রিসার্চ করছে আর সেখানে তাদের গিল্ড মাস্টার এগুলো দেখছে। তখনই সেখানে একটা মেয়ে এসে গিল্ড মাস্টারকে তার সাথে যেতে বলে। এর পরের সিনে আমরা দেখি জিনু অলরেডি 89th ফ্লোরে চলে এসেছে। জিনু বলে এই সব ফ্লোর ক্লিয়ার করার পর ইগ্রিস আর ট্যাঙ্ক র্যাঙ্ক আপ করেছে। ট্যাঙ্ক এখন নাইট র্যাঙ্কে চলে এসেছে আর ইগ্রিস ইলিট নাইট র্যাঙ্কে চলে এসেছে। জিনু বলে এরা এখন এ র্যাঙ্ক আর এস র্যাঙ্কের মতো পাওয়ারফুল হয়ে গিয়েছে। এদিকে এসিল বলে, আমি বাসা থেকে কিছু গিফট নিয়ে এসেছিলাম যাতে আমরা নেগোসিয়েশন করতে পারি, কিন্তু মনে হচ্ছে এগুলো আর কাজে আসবে না। তো জিনু বলে, এগুলো তুমি বাসায় নিয়ে যাও। এটা শুনে এসিল বলে, না, সামনে আরো বেশি পাওয়ারফুল ডেমন্স আছে যাদের সাথে মারামারি করা অলমোস্ট ইম্পসিবল, তো আমরা যদি এই গিফট দিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করি তাহলে আমাদের জন্য ভালো হবে। এটা শুনে জিনু বলে, আমি যদি তোমাদের থেকে উইক হতাম তাহলে তোমরা আমার সাথে কোনো ডিলই করতে না, তাই না? আমি বুঝে গিয়েছি যে তোমরা অনলি পাওয়ার দেখে তোমাদের পজিশন ডিসাইড করে থাকো। তবে চিন্তা করো না, আমি তোমার ফ্যামিলিকে টপ র্যাঙ্কে এনে দিব। এটা শুনে এসিল বলে, তুমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিলে কেন? উত্তরে জিনু বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। জিনুর কথা শুনেতে এসিল একটু বেশি লজ্জা পেয়ে যায়। এবার জিনু মনে মনে বলে, এসিল আর জিনহো এদের দুজনের মাথায় সেম সমস্যা আছে। জিনু এসিলকে বলে, তুমি তোমার বাসায় চলে যাও কারণ সামনে আরো পাওয়ারফুল ডেমনসরা আসবে, আর এমনিতেও আমি তোমার বাবাকে প্রমিস করেছি যে আমি তোমাকে সেফ রাখবো। তুমি জাস্ট আমাকে পারমিটের লোকেশনটা বলে দাও, তাহলে আমি একাই যেতে পারবো। এটা শুনে এসিল জিনুর কাছে এসে বলে, আমি কি এতটাই ইউজলেস যে তুমি আমাকে তোমার সাথে রাখতে চাচ্ছ না? তো জিনু বলে, না, এরকম কিছু না, আমার মনে হচ্ছে সামনে তুমি বিপদে পড়তে পারো, তাই আমি তোমাকে চলে যেতে বলছি। আর এমনিতেও তুমি আমাকে অনেক হেল্প করেছো, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা শুনে এসিল বলে, না, আমি শেষ পর্যন্ত তোমার সাথে যেতে চাই, আমি নিজে চোখে দেখতে চাই যে তুমি কি করতে পারো। এটা শুনে জিনু এসিলকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি জিনু আপার ফ্লোরে ডেমন্সদের সাথে মারামারি করছে। সে বলে, এসিল ঠিকই বলেছিল, 90th ফ্লোরে আসার পর বুঝতে পারছি যে এখন আমার সিচুয়েশন অনেকটা হার্ড হয়ে যাবে। এখানে যত ম্যাজিক বিস্টরা আছে তারা সবাই ভালো লেভেলের পাওয়ারফুল আর এরা সংখ্যায়ও অনেক বেশি। আমার অনেক স্লোলি এই ফ্লোরগুলো ক্লিয়ার করতে হচ্ছে। এলিক্সার অফ লাইফের ইনগ্রিডিয়েন্টস গুলো কালেক্ট করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এর পরের সিনে আমরা দেখি চই চাহেইকে বলছে, তোমাকে আর আমাকে জেজু আইল্যান্ডের 4th রেড মিশনে জয়েন করার জন্য ডাকা হয়েছে। হোয়াইট টাইগার গিল্ড থেকে বেইকো যাবে, সেই সাথে দেশের সব এস্ট্রাঙ্ক হান্টারদেরও ডাকা হয়েছে। এটা শুনে চাহেই মনে মনে বলে, তার মানে জিনুও যাবে ওখানে। চই বলে, এবার অফিসিয়ালি ডিসাইড করা হয়েছে যে আমাদের নেইবার কান্ট্রি জাপানও আমাদের এই রেড মিশনে হেল্প করবে, কারণ এই অ্যান্ট মনস্টারগুলো এখন উঠতে পারে আর জাপানও তাদের রেঞ্জের ভেতর চলে এসেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা সমাধান করতে হবে। চাহেই জিজ্ঞাসা করে, মিশনের ডেট কি ফিক্স করা হয়েছে? উত্তরে চই বলে, না, এখনো ডিসকাশন চলছে, তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই মিশনটা শুরু হয়ে যাবে। আর ব্যাটেল প্ল্যান ডিসকাস করার জন্য আজ অন্য সব বড় বড় গিল্ডের হান্টাররা আমাদের দেশে আসছে। এর পরের সিনে আমরা দেখি জিন্নু সবগুলো ফ্লোর ক্লিয়ার করে একদম লাস্ট ফ্লোরে চলে এসেছে, মানে 100th ফ্লোরে চলে এসেছে। এসিল বলে, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তখনই জিনু আর এসিল খেয়াল করে আকাশ থেকে একটা হোয়াইট ড্রাগন নেমে আসছে তাদের দিকে। ড্রাগনটা এসে একটা বিল্ডিং এর উপর বসে আর ওই ড্রাগনের উপর একজন দাঁড়িয়ে ছিল। এই হলো সেই ডেমন মোনার্ক, এর নাম হচ্ছে বারান। জিনু বুঝতে পেরে যায় যে বারান আর তার ড্রাগন অস্বাভাবিক লেভেলের পাওয়ারফুল। জিনু খেয়াল করে এসিলও ভয়ে কাঁপছে। জিনু মনে মনে বলে, আমি কি আসলেই এদের হারাতে পারবো? এরপর বারান সেখানে পোর্টাল গেট ইউজ করে অনেক ডেমনদের সামন করে। ডেমনরা জিনু আর এসিলকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এটা দেখে এসিল অনেক ভয় পেয়ে যায় আর বলে, এখন আমরা কি করব? এরপর ডেমনসরা জিনুদের ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই জিনু তার মোনার্ক ডোমেন অ্যাক্টিভ করে সেখানে তার সব শ্যাডো আর্মিদের সামন করে দেয়। তাই সেখানে বারানের আর্মির সাথে জিনুর আর্মির মারামারি শুরু হয়ে যায়। তাই সবাই এখন একজন আরেকজনের সাথে খুবই ডেঞ্জারাস লেভেলের মারামারি করতে থাকে। এদিকে টাস্ক বিশাল বড় একটা ফ্লেম অ্যাটাক করে, এতে বারানের অনেকগুলো আর্মি পুড়ে একদম ছাই হয়ে যায়। এটা দেখে এসিল অনেক অবাক হয়ে যায় আর বলে, আমি কখনো ভাবিনি যে জিনু এরকম ব্যাটেল টেকনিক ইউজ করতে পারে, কিন্তু সে ডেমন মোনার্ক বারানের এগেনস্টে মারামারি করতে এসেছে। বারান হলো এখানকার রুলার আর জিনু হলো জাস্ট একজন ইনভেডার।
আসলে আমি কাকে সাপোর্ট করব? এরপর আমরা দেখি বারান অনেক ডেঞ্জারাস একটা লাইটনিং অ্যাটাক করে জিনহুর আর্মিদের ওপর। এতে জিনহুর অনেক আর্মি ধ্বংস হয়ে যায়। বারানের অ্যাটাক এসিলের ওপরেও চলে আসছিল, কিন্তু জিনু এসে এসিলকে বাঁচিয়ে নেয়। বারানের অ্যাটাক দেখে জিনু মনে মনে বলে বারানের এই অ্যাটাকটা কোনো নর্মাল লাইটনিং অ্যাটাক ছিল না, এটা একটা স্টান ইফেক্টের সাথে ওয়াইড রেঞ্জের অ্যাটাক ছিল। যদিও আমার সোলজার্সরা আবার রিজেনারেট করছে, কিন্তু তারা যদি বারানের অ্যাটাকে বারবার হিট খেতে থাকে তাহলে আমার এমপি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা হওয়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে। এটা বলেই জিনু তার স্টেলথ মোড আর ড্যাশ মোড অ্যাক্টিভ করে বারানের ড্রাগনটার উইংস কেটে দেওয়ার জন্য অ্যাটাক করতে যায়। জিনু অ্যাটাক করতে গেলে বারান জিনুর অ্যাটাকটা ব্লক করে দেয়। এটা দেখে জিনু একদম শকড হয়ে যায় যে ইনভিজিবল হওয়ার পরও বারান কিভাবে জিনুকে দেখে ফেললো। বারান জিনুকে অনেক জোরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর তার উপর লাইটনিং অ্যাটাক করা শুরু করে। জিনু বারানের অ্যাটাক থেকে বাঁচার জন্য টাস্ক আর ইগ্রিসকে হেল্প করতে বলে, তো টাস্ক তার অ্যাটাক দিয়ে বারানের লাইটনিং অ্যাটাকটা ব্লক করে দেয় আর ইগ্রিস বারানের ড্রাগনটার মাথা কেটে ফেলে। এতে বারান তার ড্রাগনের সাথে মাটিতে পড়ে যায়। এবার জিনু বারানকে বলে, ভালোই হয়েছে তুমি নিচে চলে এসেছো, উপরে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা হয়ে গিয়েছে। আর আমরা দেখি বারান খুবই ব্যাডাস স্টাইলে ধোয়ার ভেতর দিয়ে জিনুর দিকে যাচ্ছে, মানে সে এখন মারামারি করার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা আবার হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। আমরা সেই মেয়েটাকে দেখি, এর নাম হলো হানেকাওয়া। সে ড্র সোর্ড গিল্ড থেকে এসেছে, তার সাথে তার গিল্ড মাস্টারও এসেছে যার নাম হলো গোটো রিউজি। যেহেতু তারা জাপানিজ তাই হানেকাওয়া এখানে গোটোর ট্রান্সলেটর হিসেবে কথা বলবে। এবার গোগানহি মনে মনে বলে, এই ড্র সোর্ড গিল্ড জাপানের একটা সুপার লার্জ গিল্ড, এদের গিল্ডে 11 জন এস র্যাঙ্ক হান্টার আছে। পুরো এশিয়াতে এদের গিল্ড সেকেন্ড পজিশনে রয়েছে আর এদের গিল্ড মাস্টার গোটোর রেপুটেশন অনেক হাই, সেই সাথে গোটোর অরাও অনেক ভয়ানক। গোটো হানেকাওয়াকে বুঝিয়ে দেয় যে তাকে কি বলতে হবে। এরপর হানেকাওয়া বলে, সবার প্রথমে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এখানে ইনভাইট করে আনার জন্য। এটা শুনে গোগানহি বলে, ধন্যবাদ তো আমাদের আপনাদেরকে দেওয়া উচিত যে আপনারা আমাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেছেন। এরপর হানেকাওয়া বলে, আমরা ওই রেড অ্যান্ট মনস্টারের উপর রিসার্চ করে কিছু ইনফরমেশন পেয়েছি। এই ইনফরমেশনের দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট অনেক বেশি কাজে দিবে আমাদের এই মিশনের জন্য। একটা হলো এই অ্যান্টদের লাইফ স্প্যান, তারা ডিম থেকে বের হওয়ার পর খুব ফাস্ট গ্রো করে, তবে তারা মাত্র 1 বছরই বাঁচতে পারে। তার মানে আমরা যদি অ্যান্ট মনস্টারদের কুইনকে মারতে পারি তাহলে 1 বছরের ভেতরে সব অ্যান্ট মনস্টাররা একা একাই শেষ হয়ে যাবে। সেকেন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো এই অ্যান্টদের বিহেভিয়ার। লাস্ট 3টা রেড মিশন থেকে আমরা জানতে পেরেছি যে তারা বেশিরভাগ সময় স্ট্রং এনিমিদের টার্গেট করে, মানে যাদের ভেতর বেশি ম্যাজিক্যাল পাওয়ার্স আছে তাদের প্রতি এই অ্যান্ট মনস্টাররা অনেক বেশি অ্যাট্রাক্ট হয়। আমরা এই সব ইনফরমেশনকে বেস করে আমাদের মিশনের প্ল্যান বানাবো আর তাদের এগেনস্টে ইউজ করব। এটা শুনে গোগানহি মনে মনে বলে, আমরা এই অ্যান্টদের ব্যাপারে খুব অল্প কিছুই জানতাম আর এরা তো অনেক ডিটেইলড ইনফরমেশন বের করে ফেলেছে। এরপর গোটো জানায় এই মিশনে তাদের সব এসরাং হান্টাররা জয়েন করবে, তাদের সাথে সে নিজেও থাকবে। সে বলে আমরা সবাই মিলে সেখানে থাকা যত অ্যান্টস আছে তাদের সবাইকে বের করে নিয়ে আসব। এটা শুনে সবাই অনেক শকড হয়ে যায়। গোটো বলে, আমরা যখন ওই অ্যান্টসদের সাথে মারামারি করব তখন আপনাদের টিমের কাজ হবে অ্যান্ট মনস্টারদের কুইনকে মেরে ফেলা। এটা শুনে জিনচুল বলে, কিন্তু এরকম করতে গেলে তো আপনাদের একসাথে হাজার হাজার অ্যান্ট মনস্টারদের সাথে মারামারি করতে হবে। উত্তরে গোটো বলে, আমরা জাস্ট ওই অ্যান্টদের ডিস্ট্র্যাক্ট করব, তাছাড়া কিছু না। আর এআই সিমুলেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই প্ল্যানটা সাকসিড হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এটা শুনে গোগানহি ভাবে 10 জন এস র্যাঙ্ক হান্টার আমাদের অনেক কাজে আসবে। সে গোটোকে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের প্ল্যানটা এই অপারেশন ডিটেলের উপর বেস করেই বানাবো। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি বারানের আর্মিরা জিনুর আর্মিকে অলমোস্ট ওভার পাওয়ার করে দিচ্ছে। এজন্য জিনুর এমপিও অলমোস্ট শেষের পথে চলে গিয়েছে আর জিনুর কাছে কোনো চান্সই নেই তার এমপি রিফিল পোর্শন ইউজ করার। আমরা দেখি ইগ্রিস আয়রন বারানের উপর অ্যাটাক করছে, কিন্তু তারা বারানের কিছুই করতে পারছে না। সেখানে সুযোগ বুঝে জিনু বারানের উপর ক্রিটিক্যাল অ্যাটাক করে, কিন্তু বারান জিনুর অ্যাটাকটা ব্লক করে দেয়। এটা দেখে জিনু অনেকটা শকড হয়ে যায়। এরপর বারান জিনুর মাথা ধরে উপরে তুলে নেয় আর তার সোর্ড দিয়ে জিনুর ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই ইগ্রিস, টাস্ক আর আয়রন মিলে বারানকে পেছন থেকে ধরে ফেলে। এতে বারান আরো বেশি রেগে যায় আর সে তার লাইটনিং অ্যাটাক ইউজ করে জিনুর সব শ্যাডো আর্মিদের মেরে ফেলে। এবার জিনু খেয়াল করে তার সব এমপি শেষ হয়ে গিয়েছে, এর মানে তার এখন বারানের সাথে একা একাই মারামারি করতে হবে। এরপর জিনু আর বারান নিজেদের ভেতর মারামারি শুরু করে দেয়। এই ফাইটটা একটু বেশি ইন্টেন্স ছিল, যেটা মুখে বলে বোঝানো যাবে না। তোমরা অবশ্যই এই এপিসোডটা দেখে নিও। আমরা দেখি বারান জিনুর উপর এমন একটা অ্যাটাক করে যে জিনুর হাত থেকে তার ড্যাগার দুটো ছুটে অনেক দূরে গিয়ে পড়ে। এই সুযোগে বারান জিনুর উপর তার শর্ট দিয়ে অ্যাটাক করে বসে, কিন্তু জিনু তার হাত দিয়েই বারানের অ্যাটাকটা ব্লক করার চেষ্টা করতে থাকে। জিনু রিয়েলাইজ করে যে বারানের স্ট্রেংথ জিনুর থেকে অনেক বেশি। বারান তার লাইটনিং অ্যাটাক ইউজ করতে যায় জিনুর ওপর আর জিনুও বুঝে যায় সে এই অ্যাটাক থেকে আর বাঁচতে পারবে না, কিন্তু তখনই এসিল তার ওয়েপন ছুড়ে মারে বারানের দিকে। এতে বারান ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এবার বারান এসিলের ওপর অ্যাটাক করতে যায় আর সেই সুযোগে জিনু তার স্ট্রেংথ বুস্ট আর রুলার হ্যান্ড
ইউজ করে বারানের হাত দুটো ছিঁড়ে ফেলে, কিন্তু তখনও বারান তার লাইটনিং অ্যাটাকটা ইউজ করতে যাচ্ছিল। তবে জিনু বলে আমি তোমাকে শেষ করে দিব। এটা বলেই জিনু বারানকে একটা আপার কাট পাঞ্চ মেরে দেয়, আর বারানের লাইটনিং অ্যাটাকটা আকাশের দিকে চলে যায়। এতে অনেক বড় একটা ব্লাস্ট হয় আকাশে। বারানের পুরো মাথা একদম বার্স্ট হয়ে যায়। মানে জিনু ফাইনালি বারানকে মেরে ফেলেছে। জিনু অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই সে মাটিতে বসে পড়ে। জিনুকে দেখে এসিল জিনুর কাছে আসতে থাকে। তখন জিনু এসিলকে বলে বাসায় চলে যাও, আর গিয়ে তোমার বাবাকে বলো আজ থেকে তোমার ফ্যামিলি মানে রাডিস ফ্যামিলি এই জায়গার নতুন রুলার। এটা শুনে এসিল অনেক খুশি হয়ে যায় আর বলে আমাদের ফ্যামিলির নাম রাডিস না, রাডিরু। আর এখানেই আমাদের এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।